সেনাবাহিনীর পর এবার ম্যাজিস্ট্রেসি ক্ষমতা পেল বিমান ও নৌবাহিনী। প্রজ্ঞাপন জারির পর থেকে পরবর্তী 60 দিন মাঠে থাকবে তারা। আলোচিত সাবেক এমপি জ্যাকব গুলশান থেকে গ্রেপ্তার। সাবেক হুইপ মাহবুব আরা বেগম গিরিকে ধরা হয় ধানমন্ডি থেকে। সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা 35 করার দাবিতে ফের আন্দোলন। প্রধান উপদেষ্টার আশ্বাস, 7 দিনের মধ্যে সিদ্ধান্ত। আমরা কালকে যে কার্যকরী আলোচনাটা করব দাবি বাস্তবায়নের জন্য, সেটারই একটা প্রতিবেদন 7 দিনের মধ্যে প্রকাশ করা হবে। সংস্কার কমিশন কাজ শুরুর আগে রাজনৈতিক দলগুলোর সঙ্গে বসবেন ডক্টর ইউনূস। জাতিসংঘের সফর সফল হয়েছে বললেন প্রেস সচিব। মব জাস্টিসের নামে করা হচ্ছে সহিংসতা, দেশ জুড়ে উদ্বেগ। গণঅভ্যুত্থানের চেতনা বিরোধী বলছে সমন্বয়করা, কঠোরভাবে করা হবে দমন। এবং উত্তরাঞ্চলে বন্যা পরিস্থিতির উন্নতি। লালমনিরহাটের ধান ও মৌসুমী সবজির ব্যাপক ক্ষতি। কুড়িগ্রামে দেখা দিয়েছে নদী ভাঙন। দেখছিলেন সংবাদ শিরোনাম, সঙ্গে আছি আমি ইশরাত জাহান মনি। এবারে বিস্তারিত। সশস্ত্র বাহিনীর পর এবার বিশেষ ম্যাজিস্ট্রেসি ক্ষমতা পেল বিমান ও নৌবাহিনীর কর্মকর্তারা। সোমবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে বলা হয়, সশস্ত্র বাহিনী সেনাবাহিনীর ক্যাপ্টেন ও তদূর্ধ্ব সমমর্যাদার কর্মকর্তাদের মতো রাজধানী ঢাকা সহ সারা দেশে তারা এই ক্ষমতা পেলেন। প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, ফৌজদারি দণ্ডবিধি 1898-এর 12-1 ও 17 ধারা অনুযায়ী সেনাবাহিনীর কমিশনপ্রাপ্ত কর্মকর্তাদের বিশেষ নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতা দেওয়া হয়েছে। প্রজ্ঞাপন জারির পর থেকে পরবর্তী 60 দিন পর্যন্ত তারা এই ক্ষমতা পাবেন। এর আগে 17 সেপ্টেম্বর সেনাবাহিনী কর্মকর্তাদের বিশেষ ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দিয়ে প্রজ্ঞাপন জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয়। এবার গ্রেপ্তার হলেন স্বৈরাচার সরকারের সাবেক সংসদ সদস্য আব্দুল্লাহ আল ইসলাম জ্যাকব। রাজধানীর গুলশান এলাকা থেকে রাতে গ্রেপ্তার করা হয় ভোলা 4 আসনের সাবেক এই এমপিকে। এদিকে গাইবান্ধা 2 সদর আসনের সাবেক সংসদ সদস্য ও জাতীয় সংসদের হুইপ মাহবুব আরা বেগম গিনিকেও গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। সোমবার দিবাগত রাতে তাকে ধানমন্ডির বাসা থেকে গ্রেপ্তার করা হয়। পরে তাকে ডিএমপি ডিবি কার্যালয়ে নেওয়া হয়। তার বিরুদ্ধে 2টি মামলা রয়েছে বলে জানিয়েছে ডিবি। দীর্ঘ 12 বছরেও সমাধান না পেয়ে ফের মাঠে চাকরি প্রত্যাশীরা। সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা 35 বছর করার দাবিতে আন্দোলনে নামেন তারা। সোমবার দিনভর যমুনার সামনে পুলিশের সঙ্গে সংঘর্ষ শেষে সন্ধ্যায় ডক্টর ইউনূসের প্রতিনিধির সঙ্গে বৈঠকে বসেন আন্দোলনকারীরা। আলোচনায় চাকরিতে প্রবেশে 35 বছর করার বিষয়ে আশ্বাস পান তারা। সেই সঙ্গে আগামী 7 কার্যদিবসের মধ্যে চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হবে বলে জানিয়েছেন সমন্বয়করা। বিস্তারিত এনআই নাহিদের রিপোর্টে। দিনভর আন্দোলনের পর অবশেষে প্রধান উপদেষ্টার বাসভবন থেকে সরে গেলেন চাকরি প্রত্যাশীরা। সোমবার সন্ধ্যায় আন্দোলনকারীদের 7 সদস্যের একটি প্রতিনিধি দল প্রধান উপদেষ্টার রাষ্ট্রীয় বাসভবন যমুনায় প্রবেশ করেন। ডক্টর মোহাম্মদ ইউনূসের প্রতিনিধি হিসেবে উপদেষ্টা নাহিদ ইসলাম এবং আসিফ মাহমুদের সঙ্গে আলোচনা করেন তারা। সরকারি চাকরিতে আবেদনের বয়সসীমা 35 বছর বাস্তবায়নের জন্য মঙ্গলবার জনপ্রশাসন সংস্কার প্রধানের সঙ্গে প্রতিনিধি দলের সভা হবে জানান সমন্বয়করা। দাবি বাস্তবায়নের জন্য আমরা আগামীকালকে আব্দুল মহিদ স্যারের সাথে, যিনি জনপ্রশাসন সংস্কার উপদেষ্টা, তার সাথে আগামীকালকে আমাদের একটা টিম বসবে, সাক্ষাৎ করবে আলোচনার জন্য দাবি বাস্তবায়নের জন্য। দ্বিতীয় বিষয় হচ্ছে সেটা হলো আমরা কালকে যে কার্যকরী আলোচনাটা করব দাবি বাস্তবায়নের জন্য, সেটার একটা প্রতিবেদন 7 দিনের মধ্যে প্রকাশ করা হবে। এর আগে বিকাল 4:30টার দিকে আন্দোলনকারীরা প্রধান উপদেষ্টার সঙ্গে আলোচনা করতে 1 ঘন্টার আলটিমেটাম দেন। আমরা অনুরোধ জানাচ্ছি, এই 1 ঘন্টার মধ্যেই হয় আপনারা আমাদের কাছে আসুন, নয়তো আমাদের প্রতিনিধি টিম আপনাদের কাছে নিয়ে আমাদের এটার একটা সুষ্ঠু সমাধান করুন। বয়সসীমা বৃদ্ধির দাবি বিবেচনার জন্য একজন সাবেক সচিবকে প্রধান করে কমিটি গঠন করে দিয়েছে সরকার। আগামী 7 কার্যদিবসের মধ্যে কমিটিকে প্রতিবেদন দিতে বলা হয়েছে। এর আগে প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন যমুনার সামনে অবস্থান নেয়ার চেষ্টা করলে দুপুর 1:30টার দিকে আন্দোলনরতদের লক্ষ্য করে টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে পুলিশ।
এতে বেশ কয়েকজন আহত হন। প্রজ্ঞাপন জারি না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে বলে জানিয়েছেন চাকরি প্রত্যাশীরা। এনআই নাহিদ, দেশ টিভি, ঢাকা। শাস্তি পেতে যাচ্ছেন 17 উপসচিব। ডিসি নিয়োগ নিয়ে সচিবালয়ে বিশৃঙ্খলা এবং হট্টগোল করার অপরাধে তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ডক্টর মোখলেসুর রহমান। সোমবার বিকেলে এক সংবাদ সম্মেলনে এ কথা জানান তিনি। এ সময় সরকারি চাকরিতে আবেদনের বয়স বৃদ্ধির বিষয়ে পর্যালোচনা কমিটি করার কথাও জানান জনপ্রশাসন সচিব। তৌফিক মাহমুদ মুন্না রিপোর্ট। অন্তর্বর্তীকালীন সরকার 9 এবং 10 সেপ্টেম্বর সারা দেশে 59 জেলায় ডিসি নিয়োগ দেয়। নতুন নিয়োগ পাওয়া এই 59 জনকে নিয়ে তীব্র আপত্তি ও ক্ষোভ জানায় একদল কর্মকর্তা। নিয়োগের প্রজ্ঞাপন বাতিলের দাবিতে 10 সেপ্টেম্বর সচিবালয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সামনে 3 ঘন্টার বেশি সময় হট্টগোল করে তারা। এই ঘটনায় করা কমিটির প্রতিবেদন নিয়ে সোমবার বিকালে সংবাদ সম্মেলন করেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব। জানান, প্রতিবেদনে 17 জন উপসচিবের বিরুদ্ধে বিভাগীয় শাস্তি সুপারিশ করেছে তদন্ত কমিটি। 8 জনকে বলা হয়েছে যে তদন্ত সাপেক্ষে কিছু প্রসিডিউর আছে, গুরুদণ্ড দেওয়া যেতে পারে। 8 4 জনকে বলা হয়েছে বিভিন্ন তদন্ত সাপেক্ষে এবং আমাদের বিধিবিধান আছে, লঘুদণ্ড দেওয়া যেতে পারে। আর 5 জনের ব্যাপারে বলা হয়েছে তিরস্কার, প্রথম সাবধান করা, ভবিষ্যতে এই ধরনের এটা দেওয়া যেতে পারে না। এই নাম এখানে প্রকাশ্য বিবেচনা। আপনারা জেনে গেলেন যে 17 জন কর্মকর্তা, তাদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে। 17 জনের সবাইকে উপসচিব। ইয়েস। কথা বলেন সরকারি চাকরিতে বয়সসীমা বৃদ্ধি নিয়ে আন্দোলন প্রসঙ্গেও। তিনি জানান, এ নিয়ে 2 সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। জনাব আব্দুল মুহিত চৌধুরী, যিনি বিগত সরকারের অনেকদিন আগে উপদেষ্টা ছিলেন, সরকারের সিনিয়র সচিব ছিলেন, অনেকে আপনারা সবাই চেনেন। এই কমিটির মেম্বার সেক্রেটারি এক্স অফিসিও সিনিয়র সেক্রেটারি, মিনিস্ট্রি অফ পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন। এবং এই কমিটির আহ্বায়ককে ক্ষমতা দেওয়া হয়েছে এবং এখতিয়ার দেওয়া হয়েছে যে কজন সদস্য দরকার উনি নেবেন। কর্মপরিধি ভেরি সিম্পল, এবং উইদিন 7 ওয়ার্কিং ডেজ এই কমিটি সরকারকে পরামর্শ দেবে বয়স বৃদ্ধির বিষয়ে। 3 কোটি টাকার ক্যাশ চেক নিয়ে ডিসি প্রদানের বিষয়টি ভিত্তিহীন বলে দাবি করেন জনপ্রশাসন সচিব। দিস ইজ নাম্বার 1। তৌফিক মাহমুদ মুন্না, দেশ টিভি, ঢাকা। 6টি সংস্কার কমিশন কাজ শুরুর আগে রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠক করবেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এমন তথ্য জানিয়েছেন প্রেস সচিব শফিকুল আলম। সোমবার ফরেন সার্ভিস একাডেমিতে ডক্টর ইউনূসের নিউ ইয়র্ক সফর পরবর্তী সংবাদ সম্মেলনে এই কথা বলেন তিনি। শফিকুল বলেন, প্রধান উপদেষ্টার জাতিসংঘ সফর সফল হয়েছে। এ সময় নির্বাচন ইস্যুতে সেনা প্রধানের মন্তব্য প্রসঙ্গে তিনি বলেন, জাতীয় নির্বাচন কবে হবে তা দেশের জনগণই নির্ধারণ করবে। সবাই তার সাথে দেখা করতে চেয়েছেন এবং যেগুলো মূল যে এসেন্স ছিল সেটা এটা হিস্টোরিক হওয়ার জন্য সবচেয়ে সবাই বলেছেন এই গভর্নমেন্টের সাথে, এই গভর্নমেন্টকে তারা সাপোর্ট করেন এবং এর সাথে তারা এই ইন্টারিম গভর্নমেন্টের সাথে তারা কাজ করতে ইচ্ছুক। 6 জন কমিশনারে যখন নাম হয়ে গেছে, আমি বলতে পারি যে কমিশনের কাজ কিছুটা হলেও শুরু হয়েছে। কিন্তু যেটা হচ্ছে যে পুরো পলিটিক্যাল পার্টিরা তো এখানে একটা স্টেক হোল্ডার, তার সাথে একটু আলাপ হবে, হয়ে তাদের মতামতটা একটু চাওয়া হবে অনেক কিছুতে। যত দ্রুত সম্ভব সংস্কার কাজ শেষ করে জাতীয় নির্বাচন আয়োজনের বিষয়ে প্রতিশ্রুতির কথা জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। জানান, দীর্ঘদিন ক্ষমতায় থাকার উদ্দেশ্য তাদের নেই। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে জাপানের রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম এনএইচকে দেয়া সাক্ষাৎকারে ডক্টর ইউনূস এসব কথা বলেন। এই ক্রান্তি লগ্নে দেশের অর্থনীতি পুনরুদ্ধার ও গণতন্ত্রের ভিত স্থায়ী করার জন্য জাপানের সহযোগিতা গুরুত্বপূর্ণ বলেও জানান প্রধান উপদেষ্টা। সাক্ষাৎকারটি স্থানীয় সময় রোববার প্রকাশ করে গণমাধ্যমটি। ছাত্র জনতার অভ্যুত্থানে গেল 5 আগস্ট শেখ হাসিনা নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকারের পতন ঘটে। এর 3 দিন পর ডক্টর ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠিত হয়। 23টি বিষয়কে অগ্রাধিকার দিয়ে 3 মাসের মধ্যেই আওয়ামী লীগের রেখে যাওয়া অর্থনীতির খসড়া শ্বেতপত্র প্রকাশের আশা জানিয়েছেন কমিটির প্রধান ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য। বাংলাদেশে গেল 1.5 দশকে ব্যবসায়ীরা কোনো ন্যায্য হিস্সা পাননি বলে জানিয়েছেন তরুণ উদ্যোক্তারা।
আর নিজেদের মজুরি যথোপযুক্ত নয় বলে দাবি করেন শ্রমিকরা। দুই পক্ষের সঙ্গে বৈঠকে এমন তথ্য পাওয়ার কথা জানান কমিটি প্রধান। ফখরুল ইসলামের রিপোর্ট। অর্থনৈতিক শ্বেতপত্র প্রণয়নে কমিটির প্রধান ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্যের সঙ্গে শ্রমিক সংগঠনগুলোর নেতৃবৃন্দের এই বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে বেরিয়ে সিপিডির রিসার্চ ফেলো ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য বলেন, গত 1.5 দশকে দেশের বহু শিল্প কারখানা বন্ধ হয়ে গেছে। শ্রমিক অধিকারের জন্য কাজ করার ট্রেড ইউনিয়নও বন্ধ হয়েছে। সামাজিক ও মৌলিক সুরক্ষা হারিয়েছে শ্রমিকরা। বাংলাদেশে গত দশক বা আরও সাম্প্রতিক অতীতে দেশের যেটুকু উন্নতি হয়েছে সেই উন্নতিতে বাংলাদেশের শ্রমজীবী জনগণ তাদের ন্যায্য হিস্সা পায় নাই। যে বাংলাদেশের শ্রমিকদের যেই আপনার মজুরি, সেই মজুরি যথোপযুক্ত না। ওনারা আরও বলেছেন যে শ্রমিকদের স্বার্থ রক্ষা করার জন্য যে সমস্ত সামাজিক সুরক্ষা রাখার কথা, বাসস্থান সহ অন্যান্য মাতৃত্বকালীন ছুটি ইত্যাদি, সেগুলোও যথেষ্ট না। এই সময় দেশের অর্থনীতির শ্বেতপত্র প্রকাশের রূপরেখাও তুলে ধরেন শ্বেতপত্র প্রণয়ন কমিটির প্রধান। বলেন, পর্যায়ক্রমে চট্টগ্রাম, রাজশাহী ও সিলেটের অংশীজনদের সঙ্গে কথা বলা হবে। আমরা সমস্যা চিহ্নিত করে যে সমস্ত প্রতিষ্ঠান এগুলির সাথে যুক্ত, আমরা সেইগুলিকে আলোচনা করার চেষ্টা করেছি, তাদের কি বক্তব্য আছে বোঝার জন্য। 23টা বিষয়ের উপর আমরা 11 জন মানুষ লিখতেছি। আমরা যেহেতু সবগুলোকে একত্রিত করে আমরা উপনীত হব। যেদিন সেগুলি করে উপনীত হব সেদিন সর্বপ্রথম আপনাদের সাথে আলোচনা করব এবং যখন আমরা খসড়া রিপোর্টটি প্রধান উপদেষ্টার হাতে তুলে দিতে পারব। এই সময় 3 মাসের সময়সীমা ধরে 11 জনের সমন্বয়ে অর্থনীতির শ্বেতপত্র প্রকাশের কাজ এগিয়ে যাচ্ছে বলেও জানান ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য। ফখরুল ইসলাম, দেশ টিভি, ঢাকা। সাংবাদিক দম্পতি সাগর রুনি হত্যাকাণ্ড তদন্তের দায়িত্ব থেকে বাদ দেয়া হয়েছে র্যাবকে। উচ্চ ক্ষমতা সম্পন্ন টাস্ক ফোর্স গঠনের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। একই সঙ্গে 6 মাসের মধ্যে প্রতিবেদন দাখিল করতে নির্দেশ দেওয়া হয়েছে। আদালত বলেন যে 12 বছরেও মামলার তদন্ত শেষ না হওয়া দুঃখজনক। সর্বোচ্চ আদালতের আদেশে আশার আলো দেখছেন রুনির ভাই নওশের রোমান। সাবরিনা মজুমদারের রিপোর্ট। সাংবাদিক দম্পতি সাগর সরোয়ার ও মেহেরুন রুনি হত্যার কেটে গেছে 1 যুগেরও বেশি সময়। পুলিশ সিআইডির হাত ঘুরে মামলার তদন্তভার র্যাবের কাছে গেলেও নেই কোনো অগ্রগতি। এরই মধ্যে 111 বার সময় নিয়েও মামলার তদন্ত প্রতিবেদন জমা দিতে পারেনি দায়িত্বপ্রাপ্ত কোনো সংস্থাই। সোমবার মামলা তদন্তে টাস্কফোর্স গঠনের নির্দেশনা চেয়ে আবেদন করে রাষ্ট্রপক্ষ। শুনানি শেষে তদন্তে র্যাবকে বাদ দিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে উচ্চ পর্যায়ের টাস্ক ফোর্স গঠনের নির্দেশ দেন হাইকোর্ট। একই সাথে 6 মাসের মধ্যে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেওয়া হয়। গত 12 বছরে আসলে তদন্ত খুব একটা কিছুই হয়নি। খুবই সিম্পল একটা রিজন যে যাদেরকে এই রিটটা করে চাওয়া হয়েছিল যে তারা তদন্ত করুক, দ্যাট ইজ র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব, তাদের তদন্ত করার কোনো ক্ষমতা বা তাদের তদন্ত করার কোনো এক্সপার্টিজ কখনোই নেই। শুনানিতে আদালত বলেন 12 বছরেও আলোচিত এই হত্যাকাণ্ডের তদন্ত শেষ না হওয়া জাতির জন্য দুঃখজনক। কোর্ট বলেছেন এটা শুধু পরিবারের জন্যই দুঃখজনক নয়, 12 বছর ধরে একটি মামলার তদন্ত শেষ করা যায় না, এটি জাতির জন্যই দুঃখজনক, বিচার ব্যবস্থার জন্যও এটি শকিং। শব্দটা বলেছেন শকিং, অর্থাৎ এটি এমন দুঃখজনক যে মানুষের অনুভূতিকে আঘাত দেয়। আর মামলার তদন্ত থেকে র্যাবকে সরিয়ে দেওয়ায় সন্তোষ জানান মামলার বাদী ও রুনির ভাই নওশের রোমান। আমরা নতুন আশা দেখছি, এখন নতুন আশা দেখছি এবং আসলে স্পেসিফিক কোনো বাহিনীকে না দিয়ে বিশেষ করে র্যাবকে যে বাদ দেওয়া হলো, এটা আমরা খুবই খুশি। কারণ আসলে র্যাব শুরু থেকেই তদন্তের কিছুই করেননি। হত্যার ঘটনায় যেসব তথ্য উপাত্ত এ পর্যন্ত পাওয়া গেছে তাতেই প্রকৃত দোষীদের আইনের আওতায় আনা সম্ভব বলে মনে করেন আইনজীবীরা। সাবরিনা মজুমদার, দেশ টিভি, ঢাকা। উত্তরবঙ্গে বন্যা কবলিত এলাকায় উদ্ধার, শুকনো খাবার সরবরাহ এবং পুনর্বাসন কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানিয়েছেন বিএনপি নেতা এজেডএম জাহিদ হোসেন। সোমবার রাতে দলের চেয়ারপারসনের গুলশান রাজনৈতিক কার্যালয়ে এক জরুরি সংবাদ সম্মেলনে তিনি বলেন, নীলফামারী, রংপুর, লালমনিরহাট, কুড়িগ্রাম, গাইবান্ধা জেলা বিএনপি এবং অঙ্গ সহযোগী সংগঠন ও ত্রাণ পুনর্বাসন কমিটির নেতৃত্বে ত্রাণ বর্ণাঢ্য মানুষের কাছে পৌঁছে দেওয়া হবে।
এই অবস্থায় এই বন্যার্ত মানুষের পাশে দাঁড়ানোর জন্য আজকে কিছুক্ষণ আগে আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে সবাই মিলিত হই, কারণ এই উত্তরাঞ্চলের বন্যার্ত মানুষের পাশে দাঁড়ানোর জন্য। বিশেষ করে 5টি জেলা এখন বেশি এফেক্টেড, আর 2টি হওয়ার সম্ভাবনা রয়েছে, যেটি হচ্ছে বগুড়া আর সিরাজগঞ্জ। আমরা বন্যার চলার সময় উদ্ধার কার্যক্রম এবং শুকনো খাবার সরবরাহ, বন্যা পরবর্তীতে পুনর্বাসন কার্যক্রম এটি অব্যাহত থাকবে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে। কুষ্টিয়ার দৌলতপুরে দিনে দুপুরে খুন হলেন এক ইউপি চেয়ারম্যান। সোমবার সকাল 11:30টার দিকে ইউপি কার্যালয়ে ঢুকে বেশ কয়েকজন দুর্বৃত্ত গুলি চালিয়ে হত্যা করে ফিলিপনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নইমুদ্দিন সেন্টুকে। এ সময় বেশ কয়েকটি বাড়ি ঘরেও আগুন দেওয়ার ঘটনা ঘটে। এলাকায় বিরাজ করছে চরম উত্তেজনা। কুষ্টিয়া প্রতিনিধি নাহিদ হাসান তিতাসের রিপোর্টে বিস্তারিত। প্রতিদিনের মতো আজও সকাল থেকে নিজ কার্যালয়ে বসে কাজ করছিলেন কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার ফিলিপনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নইমুদ্দিন সেন্টু। হঠাৎ সকাল 11:30টার দিকে 5-6 জন অস্ত্রধারী দুর্বৃত্ত ইউপি কার্যালয়ে প্রবেশ করে সেন্টু চেয়ারম্যানকে লক্ষ্য করে বেশ কয়েক রাউন্ড গুলি ছোড়ে। এতে তার মাথাসহ শরীরের বিভিন্ন অংশে গুলিবিদ্ধ হয়ে তৎক্ষণিক মারা যান তিনি। এমন ঘটনায় এলাকার মানুষের মধ্যে সৃষ্টি হয়েছে আতঙ্ক, বিরাজ করছে উত্তেজনা। এখন বর্তমান কোন সূত্র ঝয় ঝগড়া আমাদের নাই। মেম্বারের ভিতরে ছিল আর আমি ছিলাম। আমি শব্দ শুনতে পাইছি। কিসের শব্দ? গুলির শব্দ। কয়টা? 3-4টা হয়েছে। কি কারণে চেয়ারম্যান নইমুদ্দিন সেন্টুকে গুলি করে হত্যা করা হয়েছে তা নিয়েও সৃষ্টি হয়েছে ধোঁয়াশা। তবে এই হত্যাকাণ্ড পূর্ব পরিকল্পিত বলেই মনে করছেন স্থানীয়রা। গত পরশুদিনকেও নাকি ওনাকে এসে রাত্রে একটা ঠেট দিয়ে গেছে। আসলে উনি এমন কোন পাপিষ্ট আবার মনে হয় না যে উনি ভয় করে কাউকে লোকের কাছে বলে বেড়াবে। উনি ওনার মুখের আমি আইছি কিছু বলে আমাকে মারবে কে ডাকো। আমি আর ফাঁকু মোল্লা ফোন দিয়েছিলাম, সেগুলো আপনি আসতেগুলো এর মধ্যে 10 মিনিট না হাতেই সম্পূর্ণ গুলি করে মারি ফেলেছে। আমরা এক জায়গায় জমি মাপার জন্য চেয়ারম্যানের আসার জন্য বসেছিলাম আমরা। আর এ ঘটনায় পুলিশ বলছে কে বা কারা এই হত্যাকাণ্ডের সাথে জড়িত তাদের খুঁজে বের করতে কাজ শুরু করেছেন তারা। পরিস্থিতি নিয়ন্ত্রণেও এলাকায় নেওয়া হয়েছে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা। আমি আসি ওখানে ঘটনাস্থলে আসি, তাহলে দেখলাম যে উনি তার অফিসে বসা ছিল, পিছনে জানলা ফাঁকা জানলা দিয়ে খোলা জানলা দিয়ে গুলি করছে। সাধারণত এবার কারা ওটার সাথে জড়িত এটা আমরা দেখবার চেষ্টা করতেছি এবং আমরা প্রকৃত অপরাধী যারা তাদেরকে বের করে ইউপি চেয়ারম্যান নইমুদ্দিন সেন্টু 2018 সালে বিএনপি থেকে আওয়ামী লীগে যোগদান করেন। সর্বশেষ ইউপি নির্বাচনে স্বতন্ত্র চেয়ারম্যান হিসেবে জয়ী হন তিনি। নাহিদ হাসান তিতাস, দেশ টিভি, কুষ্টিয়া। চট্টগ্রাম বন্দরে নোঙর করা একটি তেলবাহী জাহাজে আগুন লাগার ঘটনায় 3 জন নিহত হয়েছেন। সোমবার সকালে বন্দরের ডলফিন জেটিতে বাংলাদেশ শিপিং কর্পোরেশনের মালিকানাধীন বাংলার জ্যোতি নামে ওই জাহাজে আগুন লাগার ঘটনা ঘটে। নিহতরা হলেন ওয়ার্কশপ অটো মেকানিক নুরুল ইসলাম, ডেক ক্যাডেট সৌরভ কুমার সাহা এবং মেকানিক্যাল ফিল্টার হারুনুর রশিদ। জাহাজটিতে 11,700 মেট্রিক টন তেল ছিল। খবর পেয়ে নৌবাহিনী, কোস্টগার্ড ও ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন। জাহাজের সামনের অংশ থেকে বিস্ফোরণের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। জাহাজটিতে 35 জন ক্রু এবং 10 থেকে 12 জন শ্রমিক ছিল। ঘটনা তদন্তে তদন্ত কমিটি গঠন করেছে শিপিং কর্পোরেশন। দশটার দিকে একটা বিকট শব্দ শুনলাম, যে বিস্ফোরণের শব্দ। শোনার পরে তাড়াতাড়ি অফিস থেকে বেরোয় আমরা ডলফিন 7-এ গেলাম, মানে ডলফিন অয়েল ডিডি 7-এ গিয়ে দেখলাম যে জাহাজের সামনের পয়েন্টে আপনারা আগুন লাগছে এবং আমাদের চোখের সামনে দেখলাম যে 2-1 জন মানুষ উড়ে, মানে বিস্ফোরণের সাথে উড়ে ওদের খন্ড খন্ড কয়েক জায়গায় জাহাজ থেকে লাফালাফি করে অনেকের মধ্যে নদীতে ঝাঁপ দিচ্ছে, অনেকে আবার আপনার সিঁড়ি দিয়ে নামতেছে। দেখি নামার পরে কিছুক্ষণ পরে জাহাজের রশিদে আগুন ধরে গেছে,
তারপর জাহাজ আস্তে আস্তে ঘুরি ঘুরি আপনার রিভানের মানে ডলফিন জেটি থেকে মানে ফদ্দা জেটির দিকে যাই, বেরিয়ে গেছে। তিস্তার পানি কমতে শুরু করেছে, সেই সাথে উন্নতি হচ্ছে উত্তরাঞ্চলের বন্যা পরিস্থিতির। তবে পানি কমলেও ভোগান্তি কমেনি, দেখা দিয়েছে তীব্র নদী ভাঙন রোধে কোনো ব্যবস্থা নেই বলছেন স্থানীয়রা। শত শত হেক্টর আমন ক্ষেত এখনো পানিতে নিমজ্জিত, এতে ব্যাপক ক্ষতির শঙ্কায় কৃষক। সহকর্মীদের পাঠানো তথ্য চিত্রে টুম্পা আফরোজের ডেস্ক রিপোর্ট। তিস্তায় কমতে শুরু করেছে পানি, ধীরে ধীরে উন্নতি হচ্ছে বন্যা পরিস্থিতির। লালমনিরহাটে বর্তমানে তিস্তার ডালিয়া ব্যারেজ পয়েন্টে পানি বিপদসীমার ৪৫ সেন্টিমিটার ও কাউনিয়া পয়েন্টে ৬ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। পানি কমলেও এখনো কমেনি দুর্ভোগ। এছাড়া এখনো নিম্নাঞ্চল ও চরাঞ্চলের অন্তত ৮,০০০ হেক্টর আমনের ক্ষেত পানিতে নিমজ্জিত আছে। পানি দ্রুত কমায় বাড়ছে নদী ভাঙনের শঙ্কাও। বৃষ্টি বৃষ্টিতে নদীর পানি প্রচুর এখানে হয়ে গেছে, বাড়ি ঘর ধরে পানি এবং গরু বছর থেকে জায়গা নাই, খাওয়া দাওয়ার অনেক কষ্ট হয়ে গেছে, বেড়ান করার কষ্ট হয়ে গেছে। এই একবুক এক গলা পানি ভাঙি যায়, এখন এই যে রাস্তায় আসতেছি। আমার বাড়ির কাল হাতে মনে কর বেশি, মনে কর পাক করি খাবার তার বুদ্ধি নেই, তুলে খাটের উপর তুলিয়ে কোনো মতে গাড়ি হালকা ভাত পাক করে খাওয়া, কোনো চুলে টুলে সম্পূর্ণ বাড়ি ঘর শোক বলে তলে গেল। এই আপনি দেখেন তোষক বাড়ি শোক তলে গেছে। এদিকে কুড়িগ্রামে বৃষ্টি ও উজানের ঢল কমে আসায় তিস্তা অববাহিকার বন্যা পরিস্থিতির অনেকটাই উন্নতি হয়েছে। গত ২৫ ঘন্টায় ৩৯ সেন্টিমিটার হ্রাস পেয়ে বিপদসীমার ৬ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। নদী অববাহিকার চরাঞ্চল সহ নিচু এলাকার ঘরবাড়ি থেকে পানি নেমে গেলেও তলিয়ে আছে ৪৩১ হেক্টর জমির আমন ক্ষেত। এতে চরম ক্ষতির মুখে কৃষক। তবে পানি দ্রুত নামায় ফসল নষ্ট হওয়ার শঙ্কা কম বলছে কৃষি বিভাগ। অন্যদিকে পানি বাড়া কমার সাথে তীব্র হয়েছে তিস্তাপাড়ের ভাঙন। প্রত্যেকের বাড়ি বাড়ি পানি আছে। এখন এই যে নদী এমনভাবে ধরছে যে ধানের অবস্থাগুলো দেখতেছেন, খাইতে পাইতেছে না, কিছু করতে পারতেছে না, অনেক অসহায়ের মধ্যে পড়ে আছি। এখন যদি কেউ যদি সাহায্য করে ফেলে তাহলে তো আরো ভালো হবে। আসলে আমার নিজস্ব জমি অনেক কিছু ক্ষতি হয়েছে, ধান সহ। এই অবস্থা আমাদের মানে খুব বিপদের ভিতরে আছি আমরা। এমনিতে নদীর পানি বৃদ্ধি, তার ভিতরে নদী ভাঙন। রংপুরেও তিস্তার পানি নামতে শুরু করেছে। বর্তমানে বিপদসীমার ৬ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে পানি। তবে শুকনো খাবার ও বিশুদ্ধ পানির চাহিদা রয়েছে। একই সাথে আমন আবাদে ব্যাপক ক্ষতির শঙ্কা চাষিদের। হুট করে বন্যা পানি ঢোকার কারণে আমাদের আসলে অনেক ক্ষয়ক্ষতি হয়ে গেছে, আবাদের বাড়ি ঘরে চলাফেরার অসুবিধা হয়ে গেছে। এত টাকা পয়সা খরচ করে আবাদ করলো, এখন যে ব্যাগ শেষ হয়ে গেল, কি দিয়ে কি করবে চলবে। ওই ৮০,০০০ দেখেন তীব্র টাঙ্গানি আছে। এখন তো ওই বাড়িতে আছে, এখন পাকটাক পাইবে না, এখন যাওয়া আসি করা লাগে, ছাগল টাগল আছে, গরু টরু আছে। আমার স্কুলে পানি ওঠে এবং বিকালবেলা ফির ঘরের ভিতরেও পানি ওঠে, সেই পানি নামে গেছে। পর্যাপ্ত সহায়তা না পাওয়ার অভিযোগের পাশাপাশি পানিবাহিত রোগ ছড়াবার শঙ্কায় স্থানীয়রা। টুম্পা আফরোজ, নিউজ ডেস্ক, দেশ টিভি। বাংলাদেশের নাগরিকদের ভিসা দেওয়ার ক্ষেত্রে নিজেদের অবস্থান স্পষ্ট করল ভারত। আপৎকালীন ও চিকিৎসা প্রয়োজন ছাড়া বাংলাদেশের নাগরিকদের ভিসা দেয়া হচ্ছে না বলে জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। রোববার ভারতীয় সংবাদ মাধ্যম আনন্দবাজারের এক প্রতিবেদনে এই তথ্য জানা গেছে। শেখ হাসিনা সরকার পতনের পর বন্ধ করে দেয়া হয় ভারতীয় ভিসা পরিষেবা। পরিস্থিতি বিবেচনায় দূতাবাসের কর্মীদের দেশে ফিরিয়ে নেওয়া হয়। পরিস্থিতি স্বাভাবিক হলে ভিসা কেন্দ্রগুলোতে পুনরায় কাজ শুরু হয়, কিন্তু ভিসা জটিলতার কারণে বিক্ষোভ হলে বাড়তি নিরাপত্তা মোতায়েন করে অন্তর্বর্তী সরকার। এ পরিস্থিতিতে এমন সিদ্ধান্ত জানালো ভারতীয় কর্তৃপক্ষ। মব জাস্টিসের নাম দিয়ে করা হচ্ছে সহিংসতা, আর এতে ভীতি ছড়িয়েছে গোটা দেশ জুড়ে। এমন অন্যায় কার্যক্রম ছাত্র জনতার গণ অভ্যুত্থানের চেতনা বিরোধী বলে জানিয়েছেন আন্দোলনকারীরা। একই সাথে এমন কর্মকাণ্ডের নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে সচেতন মহল। অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা ডক্টর এম সাখাওয়াত হোসেন বলেছেন, বিচার বহির্ভূত যে কোনো অনাকাঙ্ক্ষিত কার্যক্রম কঠোর হস্তে দমন করবে সরকার। বিস্তারিত শফিক মুন্সি রিপোর্টে।
দরজা ভেঙে কোনো কথা নাই, 20-25 শুধু অ্যাটাক, পায়ে হাতুড়ি দিয়ে পিটিয়ে রড ঢুকায় আমার একসময় বিবস্ত্র করে ফেলে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের তোফাজ্জলের মতো পরিণতির হাত থেকে ভাগ্যক্রমে বেঁচে গেছে বরিশাল বিশ্ববিদ্যালয়ের রুম্মান হোসেন। শুধু শারীরিক আঘাত করেই ক্ষান্ত হয়নি হামলাকারীরা, লুটপাট করে নিয়ে গেছে তার নগদ অর্থ, মোবাইল ফোন সহ আরও অনেক কিছু। ছাত্র জনতার গণ অভ্যুত্থানের পর মব জাস্টিসের নামে দেশের আনাচে কানাচে ঘটছে নানা রকম সহিংসতার ঘটনা। বিশেষ করে পিটিয়ে মেরে ফেলার মতো ঘটনায় বাড়ছে উদ্বেগ। মব জাস্টিসকে গণ আন্দোলনের চেতনা বিরোধী বলে আখ্যা দিয়েছেন আন্দোলনকারীরা। 24-এর যে জুলাই অভ্যুত্থান বা গণ অভ্যুত্থান যেটাকে আমরা বলি, এর যে মূল স্পিরিট বা চেতনা, এটা কিন্তু পুরোপুরি এই যে মব জাস্টিস বা বিচার বহির্ভূত যে নির্যাতন বা হত্যা, এটার পুরোপুরি বিপরীতে। এটা একটা মধ্যযুগীয় একটা বর্বরতা, এটা কোনোভাবেই একটা সভ্য সমাজে চলতে পারে না। বিচার বহির্ভূত এসব হত্যা নির্যাতনের ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে সচেতন মহল। এটা সমাজের জন্য কখনোই ভালো না, কিন্তু এই জিনিসটা আসে কেন? দীর্ঘদিনের অনাচার, অবিচার, বিচারহীনতার সংস্কৃতি, সেই জিনিসটা থেকে মানুষের বিচারের প্রতি অনাস্থা, এই জিনিসটাই হচ্ছে এই মব জাস্টিস বলেন বা অন্য নাম বলেন, এটার কারণ। বাংলাদেশের সর্বশ্রেষ্ঠ বিদ্যাপীঠ, যেখানে মেধাবী ছাত্ররা পড়ালেখা করে, সেই সমস্ত জায়গায় যদি সেই আগের মতোই, সেই 22-এর মতো, 21-এর মতো, 18-এর মতো হত্যাযজ্ঞ চলে, বিচার বহির্ভূত, এ জাতিকে হতাশ করে। হাসিনার পতনের পর থেকে এ পর্যন্ত সহিংসতায় কেবল বরিশালে প্রাণ গেছে 3 জনের, গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন কমপক্ষে 12 জন। মব জাস্টিসের নামে যে কোনো ধরনের সহিংসতা ঠেকাতে উদ্যোগের কথা জানিয়েছেন সরকারের এই উপদেষ্টা। এটা হতে পারে না, ইট হ্যাজ টু বি ল অ্যান্ড অর্ডার এবং আইনের মধ্যে চলতে হবে সবাইকে। যদি না চলে, তার বিরুদ্ধে শক্ত অ্যাকশন নেওয়া উচিত। নতুন বাংলাদেশ বিনির্মাণে সবাইকে আরও সজাগ থাকার আহ্বান জানিয়েছেন বিশেষজ্ঞরা। শফিক মুন্সি, দেশ টিভি, বরিশাল। বেতন পান 26,000 টাকা, তাও বন্ধ থাকে মাসের পর মাস। তারপরও গত 5 বছরের ব্যবধানে কোটি কোটি টাকার মালিক বনে গেছেন মেহেরপুর পৌরসভার পাম্প চালক হাফিজুল হক। গড়েছেন স্ত্রী, সন্তান ও নিজের নামে একাধিক বাড়ি, জমিসহ অঢেল সম্পদ, যার সবই করেছেন মেহেরপুরের জনপ্রশাসন মন্ত্রী ফরহাদ হোসেন ও তার ভাই মৃদুল হোসেনের প্রভাবে, অবৈধভাবে। বিস্তারিত নাহিদ হাসান তিতাসের রিপোর্টে। মেহেরপুর পৌরসভার পানি সরবরাহ শাখার পাম্প চালক হাফিজুল হক সব মিলিয়ে প্রতি মাসে বেতন পান 26,590 টাকা, তাও আবার বন্ধ থাকে মাসের পর মাস। তারপরেও গত 5 বছরের ব্যবধানে কোটি কোটি টাকার মালিক বনে গেছেন পাম্প চালক হাফিজুল হক। আর এর সবই করেছেন জনপ্রশাসন মন্ত্রী ফরহাদ হোসেন ও তার ভাই মৃদুল হোসেনের প্রভাবে। অবৈধভাবে মেহেরপুর জেলার বিভিন্ন স্থানে গড়েছেন স্ত্রী, সন্তান ও নিজের নামে একাধিক বাড়ি, জমি সহ অঢেল সম্পদ। আমাদের নতুন যে ট্রিটমেন্ট প্ল্যান্ট ওখানে কর্মরত আছে, ওখানে উনি শিফট হিসাবে ডিউটি করে। 2-3 বছরের ভেতরে সে 10 থেকে 12 কোটি টাকার মালিক। সে আমাদের পৌরসভা থেকে, স্টোরে থেকে বিভিন্ন মালামাল নিয়ে এসে বিভিন্ন জায়গায় বেচা কেনা করে। মন্ত্রী মহোদয়ের ছোট ভাই এবং তার মামা পোল্ট্রি খোকন, এদেরকে ব্যবহার করে সে ব্যাপক হারে বিভিন্ন জায়গায় জমি জায়গা দখলদারিত্ব করে সে ব্যাপক জমি করেছে। তবে অবৈধ সম্পদ অর্জনের বিষয়টি অস্বীকার করে হাফিজুল হক বলছেন, তার বিরুদ্ধে তোলা সকল অভিযোগ মিথ্যা ও ভিত্তিহীন। কোনো সত্যতা নাই। আপনারা যদি সত্যতা দেখতে চান, ওই যে বলছেন জমিগুলো আছে, আমি আপনাকে দেখাই দেবো এই জমিগুলো নাই। ওই জমিতে চলেন, মালিককে চাও দেখিয়ে দেন যে এবার ওই মালিক আমি একসময় ছিলাম, কিন্তু এখন কে মালিক আপনি সেটা দেখেন। আর পৌর কর্তৃপক্ষ বলছে এ ধরনের কোনো বিষয় জানা নেই তাদের। লিখিত অভিযোগ পেলে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের মাধ্যমে ব্যবস্থা নেবেন তারা। আমার কাছে এখনো কোনো অভিযোগ আসে নাই। এইটা তো আসলে দুদকের কাজ, এটা আমরা দুদককে বা কর্তৃপক্ষকে পাঠিয়ে দিব, সে যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে ব্যবস্থা নিব আমরা। পৌরসভার পাম্প চালক হয়েও কিভাবে এত অল্প সময়ে অঢেল সম্পদের মালিক হলেন হাফিজুল, তা খতিয়ে দেখে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি স্থানীয়দের। নাহিদ হাসান তিতাস, দেশ টিভি।